ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। প্রিয় ফ্রেন্ডস, আজ আমরা ম্যাথের একটা ড্রিম মক টেস্ট শুরু করব। এখান থেকে আমরা ডব্লিউবিপি, এসএসসি জিডি এবং রেলওয়ে পরীক্ষার জন্য প্রশ্নগুলো অবশ্যই এই অঙ্কগুলো যে আমরা প্র্যাকটিস করি তবে এখানে প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন কোশ্চেন আছে, বেঙ্গল, কেপি, ঠিক আছে, এবং আমাদের রেলের প্রশ্ন কিছু রয়েছে, এসএসসি জিডির প্রশ্ন, এগুলো ভালো করে প্র্যাকটিস করব। খুব সহজ ধরনের প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো, ঠিক আছে, ঠিক এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে এবং এর থেকে একটু আমাদের মডারেট লাইভে করতে হবে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কী আছে আমাদের, দুটি সংখ্যার অনুপাত, এগুলো আমরা শর্টকাট মেথডে করবো। আমরা ডেসক্রিপটিভ তো বড় বড় যেগুলো আমাদের বেসিক জিনিসটা সেটা আমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ করছি, ওগুলো আমাদের যে ক্লাসগুলো আছে ইউটিউবে ওগুলো দেখবে, এটা আমাদের প্র্যাকটিস ব্যাস, কিন্তু আমরা শর্টকাট করব, ঠিক আছে। দেখো কীভাবে করতে হবে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে সংখ্যা দুটির সঙ্গে 8 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় কত, 3:4। তাহলে কীভাবে করবো, কোনো অসুবিধা নেই, একদম সহজ। কীভাবে করবো, ধরো দুটো সংখ্যার অনুপাত আছে 2:3, বলেছে প্রত্যেকটার সঙ্গে কত যোগ করা হয়, 8, এর সাথে 8 যোগ করা হবে, এর সাথেও 8 যোগ করা হবে, তাই তো 8 যোগ করা হয়, 8 যোগ করার পরে অনুপাত কত হয়, 3:4। ভালো করে দেখো, আগে অনুপাত ছিল 2, এখন কত 3, 2 থেকে 3, এদের মধ্যে ডিফারেন্স কত, 1 বেড়েছে তো 1, এখানে 3 থেকে 4 কত বেড়েছে, 1। প্রত্যেকটা দেখো ডিফারেন্সটা কী হবে, সমান হবে, কারণ সমান হবে 2 থেকে 3, এদের ডিফারেন্সটা কী হবে, সমান হবে, কারণ কি, কারণ এদের মধ্যে প্রত্যেকটাই 8 করে বাড়ছে, প্রত্যেকটা ডিফারেন্স কত, 8। তার মানে এই আমাদের 1-এর মান কত, এই 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 8। 1 ইউনিটের মান যদি 8 হয়, আমাদের কী বলেছে, সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কত, ঠিক আছে। এই যে সংখ্যা দুটি প্রথম কত ছিল, 2 ছিল, তাই তো আমাদের এই 2 দিয়ে কাজ হবে না, এখন বর্তমান যেটা আছে, ঠিক আছে, বা এটা এটা আমরা দেখো, এটা বলেছে সংখ্যা দুটোর অনুপাত, হ্যাঁ প্রথম যেটা ছিল সেটা আমাদের বের করতে হবে। প্রথমে সংখ্যা দুটোর অনুপাত ছিল 2:3, তার মানে 1-এর মান যদি 8 হয় তাহলে 2-এর মান কত হবে, 2-এর মান হবে 8 গুণ 3, 8 গুণ এটা 2, 8 গুণ 2, 8 দুগুণ কত হবে 16, এবং 3 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান হবে কত, 3 গুণ 8, 3টা কত হবে 24। বুঝে গেল। দেখো আমাদের প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা ছিল এটা, আমাদের 8 যোগ করা হচ্ছে প্রত্যেকটার সঙ্গে 8, মানে প্রত্যেকটা যদি 8 করে বাড়ে, প্রত্যেকটা গ্যাপ দেখো সমান হবে, সমান আছে, তাহলে এখানেও যদি 2 থেকে 3 এই গ্যাপটা কী হবে, সমান হবে, তাহলে 2 থেকে 3 কত বাড়ছে, 1 বাড়ছে, এখানেও 3 থেকে 4 কত বাড়ছে, 1, তাহলে এই 1-এর মান কত, 8। বোঝা গেল। তাহলে আমাদের প্রশ্ন বলেছে তাদের প্রত্যেকটি সংখ্যা কত, তাহলে প্রত্যেকটি সংখ্যা 8 দুগুণে কত হবে 16, আর 3-8 কত হবে 24। বোঝা গেল। পরবর্তী দেখো বলেছে, কি বলেছে আমাদের প্রশ্নটা, 2 নম্বর প্রশ্ন কি আছে, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করে, ঠিক আছে, তাহলে তার লাভের শতকরা হার কত, ভালো করে বোঝো। 28টা জিনিস বিক্রি করা হয়, 28টা জিনিস বিক্রি মানে হচ্ছে এসপি, এখানে বিক্রয় মানে কি, এসপি ধরো সেলিং প্রাইস, ঠিক আছে। আমরা যখন কোনো জিনিস বিক্রি করি নিশ্চয়ই আমাদের জিনিস কিনতে হবে, কী বলেছি, লাভ হয়, লাভ হয়, তার মানে ভালো করে বোঝো, আমরা 28টা জিনিস যদি ক্রয় করি, 28টা জিনিস ক্রয় মূল্য, 28টা জিনিস বিক্রয় মূল্য কী হবে, তারপরে তো আমাদের লাভ হবে। তাহলে লাভ যখন হয় তখন আমাদের কী হবে, বিক্রয় মূল্য বেশি হয়, স্বাভাবিকভাবে বিক্রয় মূল্য কী বেশি হবে। তাহলে 28টা জিনিসের এসপি মানে বিক্রয় মূল্য মাইনাস 28টা জিনিসের সিপি মানে ক্রয় মূল্য সমান সমান কত, 4টি জিনিসের এসপি মানে 4টি জিনিসের কি বিক্রয় মূল্য লাভ, তাই তো। ধরো আমাদের 28টা জিনিস কিনছি ধরো 20 টাকা, ঠিক আছে, আমি বিক্রি করছি 24 টাকা, তাহলে আমাদের লাভ হবে ক টাকা, 4 টাকা। তাহলে এটা কী করবো, 24 থেকে 20 বাদ দিতে হয়, তারপরে তো 4 হয়, ঠিক তেমনই 28টা জিনিসের এসপি মাইনাস 28টা জিনিস সিপি ক্রয় মূল্য সমান সমান 4টি জিনিসের কি এসপি মানে বিক্রয় মূল্য কি লাভ, ঠিক আছে। এবার এখানে যদি আমরা বিয়োগ করি, একটু ভালো করে যদি আমরা ক্যালকুলেশন করি, ভালো করে দেখতে পাবো, এই 28টা এসপি আছে, এটা যদি এই 4 এসপি যদি এদিকে নিয়ে আসি, এটা হবে ও পাশে -28 আছে, এ পাশে -28 প্লাস হয়ে যাবে, এটা যদি আমরা বাদ দিয়ে হবে 24 এসপি, এটা হবে কত 28 সিপি। এখানে যদি এসপি আর সিপি যদি আমরা অনুপাত করি কত হবে, 28 বাই কত 24, তার মানে আমাদের এটা যদি কাটাকুটি করি কত হবে, 4 দিয়ে 4 7 28, 4 ছক 24, মানে ভালো করে বোঝো, আমরা যদি 6 টাকায় কিনি, আমাদের সিপি তাহলে কত হচ্ছে 6, এই এসপি আর সিপি এদের অনুপাত কত হবে 7 আর 6, মানে 6 টাকা যদি আমাদের সিপি হয়, আমরা পড়েছি অনুপাত সমানুপাতে, 6 টাকা যদি আমাদের সিপি হয়, এসপি কত মানে ক্রয় মূল্য যদি আমাদের 6 টাকা হয়, বিক্রয় মূল্য ক টাকা, বিক্রয় মূল্য 7 টাকা, ঠিক আছে। তার মানে 6 টাকায় লাভ হচ্ছে ক টাকা, 1 টাকা, তাই লাভের হার কত হবে, তাই 6 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় ক টাকা, তাহলে 1/6, এটা কাটাকুটি করলে কত হবে, 100/6 মানে কত, 100/6 মানে কত, 16×2=3, তাই তো 16×2=3, তাই তো, এটা আমরা জানি সবাই 16×2=3, তাই সঠিক উত্তর হবে এই অপশান। বোঝা গেল কীভাবে করলাম। যখন আমাদের লাভ বলছে তাহলে কী হবে, 28টা এসপি মাইনাস 28টা সিপি, মানে 28টা জিনিসের আমার বিক্রয় মূল্য, 28টা জিনিসের ক্রয় মূল্য বাদ দিলেই তো আমাদের 4টি জিনিসের এই বিক্রয় মূল্যটা লাভ, সেটাই আমরা লিখলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটি ট্রেনের ঘন্টায় গতিবেগ 40 কিলোমিটার, একটা ট্রেনের ঘন্টায় গতিবেগ কত, 40 কিলোমিটার। এই যদি ট্রেনটি একটি ল্যাম্পপোস্টকে মাত্র 18 সেকেন্ড অতিক্রম করে, তাই ট্রেনটির দৈর্ঘ্য কত। আমরা জানি কি, একটা ট্রেন যখন একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে, ল্যাম্পপোস্টের কোনো দৈর্ঘ্য থাকে, এই যে একটা ল্যাম্পপোস্ট,
ঠিক আছে, যে আলো জ্বলে, ঠিক আছে, আমরা জানি এই যে ল্যাম্পপোস্ট যদি থাকে এর কোনো দৈর্ঘ্য আছে, এর কোনো দৈর্ঘ্য আছে নেই। তাহলে মনে রেখে দাও, যখন একটা ট্রেন একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে মানে কি তার ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো। এবার বলছে কত সময় লাগছে, 18 সেকেন্ড অতিক্রম করছে। পরিষ্কারভাবে বোঝা তো, এখানে গতিবেগ কত বলেছে, ঘন্টায় 40 কিমি পার ঘন্টা, এখানে আমরা তাই পাবো না, কিন্তু আমাদের প্রশ্ন কী বলেছে, মিটার। তাহলে আমাদের এটা কী করতে হবে, কিলোমিটারটাকে মিটারে করে নিতে হবে, মনে থাকবে। তাহলে প্রশ্ন দিকে তাকাও, আমরা এখানে বোঝো। তাহলে দেখো 40 কিমি পার ঘন্টা যদি হয়, তাহলে এর যদি আমরা মিটারে করতে হয় কত দ্বিগুণ করতে হয়, 5/18 দ্বিগুণ করতে হয়, ঠিক আছে, 5/18 দ্বিগুণ, ঠিক আছে। এবার দেখো এইটা কি, এটা হচ্ছে তার গতিবেগ, এটা গতিবেগ আমাদের বের হবে, ঠিক আছে। 40 ঘন্টা ছিল, এটা আমাদের মিটারে করে নিলাম। কত সময় লাগছে, 18 সেকেন্ড, 18 সেকেন্ড সময় লাগছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য দেখো, আমরা কি জানি ডিস্ট্যান্স বা দূরত্ব বের করা মানে কি, দূরত্ব মানে কি, দূরত্ব বের করতে গেলে কী করতে হবে, টোটাল ধরো আমাদের গতিবেগ, তুমি ধরো 20 কিমি করে ঘন্টা বেগে যাচ্ছ, এখান থেকে তুমি ধরো বগুড়া যাবে 20 কিমি পার ঘন্টা বেগে, তোমার সময় লাগছে 2 ঘন্টা। তাই কত দূরত্ব তুমি যাবে, কত দূরত্ব যাবে, 40 কিমি যাবে। ঠিক তেমনই, তার মানে কী করতে হলো, আমাদের দূরত্বটাকে বের করতে হলে গতিবেগ গুণ কি সময়। তাহলে দূরত্ব মানে কি, গতিবেগ গুণ সময়, মনে থাকবে দূরত্ব মানে কি, গতিবেগ পার সময়। তাহলে গতিবেগটা কত ছিল, 40 কিমি পার ঘন্টা, এটা আমরা মিটার করে নিলে কত হলো, 40 গুণ 5/18, মনে থাকবে এটা। এবার 18 সেকেন্ড, তাহলে এখানে আমরা দেখো মিটার পার সেকেন্ড হলো, এখানে সেকেন্ড আছে, এক ইউনিট আমাদের করতে হবে, ঠিক আছে। তাই 40 গুণ 5/18 গুণ কত সেকেন্ড, 18 সেকেন্ড, ঠিক আছে। সময় কত লাগছে, 18 সেকেন্ড, লিখে দিলাম 18 সেকেন্ড। এবার এই 18 কেটে যাচ্ছে, 4×5 কত হবে, 20, তাই তো 200। তার মানে দূরত্ব কত, 200 মিটার, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য কত, 200 মিটার, মনে থাকবে। পরবর্তী, দুজন লোক 7টি বালক একটি কাজ 4 দিনে করে। দেখো এখানে কি আছে, ও আছে, এটা কিন্তু বুঝতে হবে, ও মানে কি প্লাস। আমি বললাম রাম ও শ্যাম যাবে, মানে রাম ও শ্যাম দুই বন্ধুই যাবে, দুজনেই যাবে, ঠিক আছে। এবার দেখো 4টি বালক, 4টি লোক ও 4টি বালক, এটাও কিন্তু ও আছে, ও মানে কি প্লাস। কদিন করে, 3 দিনে করে। তাহলে ওই একটি লোক ওই কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এটা খুব ভালো প্রশ্ন। দুটি লোক, ধরো লোক মানে এম লিখলাম, বালক মানে বয় লিখলাম, ঠিক আছে। দুটি লোক প্লাস 7টি বালক বয় কদিনে করে, এই কাজটা কদিনে করে, 4 দিনে করে, 4 দিনে করে। সমান সমান এই একই কাজ 4টি লোক প্লাস 4টি বালক কদিনে করে, 3 দিনে করে, ঠিক আছে। এবার বলেছে একটি লোক ওই কাজটি কদিনে করবে। এখান থেকে দেখো আমরা কী করবো, এখান থেকে আমাদের এই বালক আর বয়ের এদের যে কাজের যে অনুপাতটা কী পরিমাণে কাজ করে সেটা আমরা বের করে নেবো। কীভাবে করবো, তাহলে এইভাবে আমাদের এই অঙ্কটা কিন্তু খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। রেলওয়ের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ব্যাঙ্কগুলো এসেছে এমন একটা প্রশ্ন। তাই এবার গুণ করবো, 4 দুগুণে কত, 8, 8m প্লাস 4 7 কত, 28 বয়, এটা কত, 3 4 12m প্লাস 3 4 12 বয়, ঠিক আছে। এবার বয়গুলো আর বালকগুলো লোকগুলো আমরা একদিকে নিয়ে যাবো, ঠিক আছে। কী করবো, এই 28 বয়টা আমরা এখানে নিয়ে আসলাম, অসুবিধা নেই। এই 12টা আছে পাশে, 12 নিয়ে আসলাম, যে পাশে তুমি নিয়ে যেতে পারো। এখানে 12m আছে, এই 8mটা এই পাশে চলে গেল, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি, এটা কত হলো 16 বয়, এখানে হলো কত 4 বয়, 4m, তাই তো। তাহলে এটা যদি আমরা করি কী হবে, বয় বাই এম কত হবে, 4/16, এটা কিন্তু 16 বিয়োগ করলে তোমরা পারবা, এটা কত হবে 1, এটা হবে 4। তার মানে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, দেখো বয় আর এম 1/4, মানে কি এদের হচ্ছে এটা কাজের ক্ষমতা, মানে বালক যদি একটা কাজ করে, লোক কটা কাজ করে, 4টে কাজ করে, বোঝা গেল। এটা হচ্ছে তাদের কাজ করার ক্ষমতা, এটা হচ্ছে কাজ করার তাদের ক্ষমতা পেলাম, ঠিক আছে। তাই কাজ করে, লোকটা যদি 4টে কাজ করে, বয়টা কটা কাজ করে, বালকটা একটা কাজ করে, মনে থাকবে। তাহলে এখান থেকে মোট কাজটা আমরা আগে বের করে নেবো। কোথা থেকে বের করবো, যে কোনো একটা সমীকরণ, তুমি যে কোনো একটা সমীকরণ থেকে এদের কাজটা বের করে নিতে পারবে। দেখো এখানে আমরা বসাবো, 4 মানে 4ই থাকবে, লোক কটা করে, 4টে করে, তাই 2 গুণ 4 মানে 8টা, প্লাস 7 গুণ 1 মানে 7টা। তাহলে দেখো টোটাল কাজ কত হবে, 4 দুগুণে 8 সাথে 15টা, 15 গুণ এই যে 15টা হলো এটার মধ্যে, তাহলে 15 গুণ 4 কত হবে, 4 15 60। টোটাল কাজ কত, মোট কাজ কত, 60। মোট কাজ, এগুলো কিন্তু ক্যালকুলেশন সহজ আছে, আমরা মুখোমুখি করবো। 60টা কাজ, মোট কাজ 60টা। আমাদের বলেছে ওই লোকটি, একটি লোক কটা কাজ করে, 4টি কাজ করে, একটি লোক কটা কাজ করে, 4টি কাজ করে, তাই তো 4টি কাজ করে। তাহলে মোট কাজ কটা, 60টা। তাই 60টা কাজ করতে কতদিন সময় লাগবে, 4 গুণ 15, এই 60/4 মানে কতদিন, 15 দিন, কত হবে 15 দিন, মনে থাকবে। তাই সঠিক উত্তর হবে সি অপশান। পরবর্তী দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে 2 বছরের জন্য এত টাকা হয়, এবং তারপর আরও 5 বছরের জন্য আরও 5 বছরের জন্য এত টাকা যথাক্রমে সুদ আসলে পরিণত হয়। সুদ আসল মানে কি, আসল প্লাস সুদ। তাই বার্ষিক শতকরা সুদের হার কত, ভালো করে দেখো কি বলেছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে কত বছরে, 2 বছরের জন্য কত টাকা হয়, 720 টাকা। 2 বছরের জন্য কত হয়, 720 টাকা, ভালো করে বোঝো। 2 বছরের জন্য কত হয়, 720 টাকা বলেছে। তারপর আরও 5 বছরের জন্য কত হয়,
কুড়ি টাকা, তাই তো 1020 টাকা। এবার ভালো করে বোঝো এখান থেকে এর ডিফারেন্সটা ক বছর, এখান থেকে এটা বোঝো প্রথম 2 বছর ছিল, আরও বলেছে আরও মানে কি আরও 5 বছর, আরও মানে কি আরও মানে এক্সট্রা 5 বছর, তাহলে এখানে 2 বছর এখানে এই 5 বছর, ভালো করে বোঝো। তার মানে এখানে দেখো এর ডিফারেন্সটা কত ভালো করে বোঝো, 1020 থেকে এটা 5 বছর, 5 বছর ঠিক আছে, 5 বছর মানে কত, 5 বছর হচ্ছে 1020 আর 2 বছরে কত হচ্ছে, 2 বছর হচ্ছে 720, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্সটা কত, 300 টাকা, 300 টাকা, তাই তো। এটা প্রথম 2 বছর, 1 থেকে 2 বছর, তারপর বলেছে এই 2 থেকে আরও 5 বছর, মানে এটা টোটাল ক বছর, এটা 7 বছর ছিল, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ক বছর ছিল, এটা কিন্তু 7 বছর, এটা কিন্তু ভালো করে বোঝো, ঠিক আছে। আরও 2 বছর, আরও 2 বছর মানে কি 1 থেকে 2 ছিল, তারপর আরও মানে এক্সট্রা আরও কত যোগ হয়েছে, এক্সট্রা আরও আমাদের 5 বছর যোগ হয়েছে। তাহলে দেখো এখানে এই যে 300 টাকা, 300 টাকা সুদটা ক বছরের, 5 বছরের। এই এক্সট্রাটা কত হচ্ছে 500 টাকা, এই 700 টাকার কী হচ্ছে, এই 300 টাকার এক্সট্রা কী হচ্ছে, 300 টাকাটা 5 বছর আমাদের এক্সট্রা সুদ হচ্ছে। আসল কিন্তু দুক্ষেত্রেই সুদ সমান, প্রথমে যে আসল ছিল সেই আসলটা কিন্তু এর ক্ষেত্রেও আছে। তাই 300 টাকাটা সুদ হচ্ছে ক বছরে, এক্সট্রা 5 বছরে। তাহলে 5 বছরে যদি 300 টাকা সুদ হয়, ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত, 5 বছরে সুদ হচ্ছে কত 300 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ কত হবে 300/5 মানে কত 60 টাকা, তাই তো। 1 বছর যদি 60 টাকা সুদ হয়, বলেছে সুদের হার, বার্ষিক সুদের হার, 1 বছর যদি 60 টাকা সুদ হয়, ভালো করে বলছো প্রথম 2 বছর ছিল, এই 2 বছরের সুদ আসলে কত ছিল 720, তাহলে এখানে সুদ ক টাকা ছিল 2 বছরের, 2 বছরের সুদ ছিল ক টাকা 720 টাকা ছিল সুদ আসল, সুদ প্লাস আসল, ভালো করে বোঝো। আমাদের 1 বছরের সুদ কত 60 টাকা, তাহলে 2 বছরের সুদ ক টাকা, এই সুদ এখানে ক টাকা আছে, এখানে 2 বছরের সুদ আছে 120 টাকা, তাহলে এখানে আসল ক টাকা, এখানে আসল ক টাকা, এখানে আসল আমাদের 720 থেকে 120 বাদ দিতে হবে, তাহলে ক বছর ক টাকা 600 টাকা, আসল পেলাম ক টাকা 600 টাকা। আসল যদি 600 টাকা হয় আমাদের সুদের হার বের করতে হবে, তাই সুদের হারের সূত্র কী জানি আমরা, I=PTR/100, I=PTR/100, আই মানে পেলাম সুদ ক টাকা 120, আসল মানে কত আমরা পেয়েছি 600 টাকা, টি মানে সময় ক বছর 2 বছর, আর মানে বের করতে হবে নিচে কত 100, এই 0 এই 0 কেটে দাও, ঠিক আছে। এখানে 6 দুগুণে 12, এইটা দিয়ে কাটলে কত হবে, এখানে 10 হবে, তাহলে আর এর মান কত হবে 10%, ঠিক আছে, আর এর মান কত হবে 10%। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এই ধরনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আমাদের আসবে, ঠিক আছে। একটু ভালো করে দেখো প্রশ্নটা, কিন্তু এই আরও 2 বছর আছে, এই জায়গাটায় কিন্তু আমাদের গুলিয়ে যাবে, অনেক আমরা ভাবতে পারবো না যে ওই আমরা জানি যেরকম ডিফারেন্স বের করতে হয় করে দেবো, কিন্তু এখানে প্রশ্নটা একটু ভালো করে দেখতে হবে, প্রশ্নটা আমাদের কী বলেছে, ঠিক আছে। আরও 2 বছর, সেই জন্য কি 1 থেকে প্রথমে 2 বছর ছিল, তারপর আরও 2 বছর, আরও মানে কি আরও 5 বছর, তাহলে টোটাল 2 আর 5 কত, 2 আর 5 7 বছর, এই 7 বছরের সুদ আসল কত হচ্ছে 720 টাকা, আর প্রথম 2 বছর হয়েছে কত 720 টাকা, তাহলে 1020 টাকা 7 বছরে, আর 2 বছরে 720, এর মধ্যে ডিফারেন্স ক বছর 5 বছর, এই 5 বছরে ক টাকা 300 টাকা, তাহলে 5 বছরে 300 হলে 1 বছরে 60 টাকা, মুখোমুখি হয়ে যাবে, তাহলে 1 বছর যদি 60 টাকা হয়, তাহলে প্রথম 2 বছর ছিল 720 টাকা, তাহলে সুদ ছিল ক টাকা 120 টাকা, তাহলে আসল 600 টাকা, আসল PTR পেয়ে গেলাম সূত্র। পরবর্তী দেখো, একটি জলের পাত্রে জল প্রতিদিন দ্বিগুণ হয়, জল প্রতিদিন কদিন হয়, কত গুণ হয়, দ্বিগুণ হয়। যদি পাত্রটি জল পূর্ণ হতে 12 দিন সময় লাগে, তাহলে অর্ধেক জল পূর্ণ হতে কত সময় লাগবে, ভালো করে বোঝো। এখানে যদি আমাদের 1 লিটার জল থাকে, ভালো করে বোঝো, এখানে আমাদের প্রতিদিন মানে একদিনে কত গুণ হবে, দ্বিগুণ, মানে কত লিটার হবে 2 লিটার হবে। পরবর্তীতে আবার একদিনে কত গুণ হবে, ভালো করে বোঝো, একদিনে কত এর দ্বিগুণ হবে, মানে 4 লিটার হবে। পরবর্তীতে আবার একদিনে কত লিটার হবে, এর 8 লিটার হবে, তাই তো। এবার বলেছে পাত্রটি জলপূর্ণ হতে 12 দিন সময় লাগে, টোটাল 12 দিন, তাহলে 12 দিনে কত গুণ হবে এটা আমাদের বুঝতে হবে। তাহলে একদিনে হলো কত 2, তারপরের দিন 2 দিনে হলো কত 4, 3 দিনে কত হলো 3 দিনে হলো আমাদের 8, তাই তো। পরবর্তী 4 দিনে কত হবে, এইভাবে আমাদের বের করতে হবে, এটা সূত্র আছে চক্রবৃদ্ধি সুদের হাতে, ঠিক আছে, ওটা আমাদের প্র্যাকটিস করতে হবে। পরবর্তী প্রশ্ন, 80% হারে চিনির মূল্য হ্রাস করলে, এই 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকা এত কেজি বেশি চিনি কিনতে পারে, তাই তো। এটা আমরা করেছিলাম শর্টকাট নিয়মে, কি ধরো তুমি প্রথমে চিনির দাম, এটা আমরা 20% মানে সহজে করে নেবো, 20% মানে কত, 20% মানে কত হবে 1/5, এটা আমরা জানি 20% মানে কত, 20% মানে 20/100, এটা কাটাকুটি করলে কত হবে 1/5, মানে আগে যদি আমাদের 5 টাকা দাম থাকে, এখন 1 টাকা হ্রাস পাবে, কমে যাবে, হ্রাস বলেছে, হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, তাহলে এখন দাম হবে কত টাকা 4 টাকা, এটা আমাদের বুঝতে হবে। আগে যদি দাম হয় 5 টাকা, এখন দাম ক টাকা 4 টাকা, এটা হচ্ছে ধরো আগের দাম, আগের মূল্য যদি 5 টাকা থাকে, এখন মূল্য কত 4 টাকা,
ভালো করে বোঝো। এখানে হচ্ছে মূল্য, এটা হচ্ছে কি মূল্য, দাম। আর এখন পরিমাণ কী হবে, এখন চিনি কত পাবে, এখন দেখো এবার ভালো করে বোঝো। এই আগে 5 টাকা মূল্য ছিল, তাহলে এখন মূল্য কত, 4 টাকা। তাহলে এই মূল্যের অনুপাতের সঙ্গে পরিমাণ কী হবে, পরিমাণ কি অপোজিট হয়, মানে যখন দাম বেশি থাকে তখন জিনিস কী হবে, কম পাবে অটোমেটিক্যালি, তাই তো। তাহলে এর সঙ্গে অপোজিট অনুপাত, এটা যদি 4 কেজি পেত, ধরো 4 কেজি পেত, এখন ক কেজি পাবে, 5 কেজি পাবে। সবসময় এটা হবে অনুপাতটা, এটা সবসময় কী হবে, অপোজিট হবে। তাই ভালো করে বোঝো। বলছে এই 160 টাকায় 2.5 কেজি চিনি সে বেশি ক্রয় করতে পারেন। তাহলে এখন আগে যদি 4 কেজি পেত, এখন ক কেজি পায়, 5 কেজি, মানে ক কেজি বেশি পাচ্ছে, ধরো 1 ইউনিট বেশি পাচ্ছে। এই 1 ইউনিটের মান ক কেজি, 1 ইউনিটের মান 2.5 কেজি। এই 1 ইউনিটের মান ক কেজি, 2.5 কেজি। 2.5 কেজি মানে কত হবে, 5/2 কেজি, তাই তো। 1 ইউনিটের মান ক কেজি, 5/2 কেজি। টোটাল ক টাকা তার কাছে আছে, 160 টাকা। তাহলে 160 টাকায়, ভালো করে বোঝো, আগে তাহলে 4 ইউনিট আগে ক কেজি পেতো, বলেছে আসল ক্রয় মূল্য। আসল মানে কি, এটা প্রথমটা কত দাম ছিল সেটাই আমাদের বলতে চাইছে। প্রথম দাম ছিল কত, প্রথম দাম ছিল এটা কত, প্রথম দাম ছিল 5 টাকা, আর এখন বর্তমান দাম কত, 4 টাকা, কারণ কমে গেছে, তাই তো। এটা এইভাবে লিখে নিতে হবে। প্রথমে পেতো ক কেজি, 4 কেজি, ঠিক আছে। তাই দেখো 4 কেজি পেতো, 1 কেজি, 1 ইউনিটের মান ক টাকা, 1 ইউনিটের মান হচ্ছে 5/2। আমাদের তাই 4 ইউনিটের মান কত হবে, 4 ইউনিটের মান কত হবে, 4, এটা কেজি নেই, আমরা ইউনিট করে নিচ্ছি। এই 4 ইউনিটের মান কত হবে, 4 ইউনিটের মান কত হবে, 5/2 গুণ 4। এটা কাটাকুটি করলে কত হবে, এটা কাটাকুটি করলে হবে কত, 5 দুগুণে 10। তার মানে আগে সে ক কেজি পেতো, আগে পেতো এই 4 ইউনিটের মান ক কেজি, 10 কেজি। তাহলে আমাদের প্রথমে মূল্য কত ছিল, 160 টাকা, পেতো ক কেজি, 10 কেজি। তাহলে প্রতি কেজির দাম ক টাকা ছিল, 16 টাকা। এই কাটাকুটি করলে বেরিয়ে গেল, তাই তো। প্রতি কেজি মূল্য কত টাকা ছিল, 16 টাকা। সহজ। তাহলে এই নিয়মে আমাদের করতে হবে, এটা খুব ভালো শর্টকাট নিয়ম। পরবর্তী প্রশ্ন, 12টি পেন্সিলের ক্রয় মূল্য, 12টি পেন্সিলের কী বলেছে, ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভের হার কত। ভালো করে বোঝো। লাভ কখন হয়, যখন আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করি, তাই তো। বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য, 12টি পেন্সিলের ক্রয় মূল্য, ধরো 12টি পেন্সিলের ক্রয় মূল্য মানে সিপি সমান সমান বলেছে 10টি পেন্সিলের কি এসপি, তাই তো। এটাই আমাদের বলেছে, তাহলে লাভের হার কত, ভালো করে বোঝো। তাহলে এখানে আমাদের এই 12টি পেন্সিলের ক্রয় মূল্য সমান সমান 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান। এখানে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত আমরা পাবো, কীভাবে পাবো, সিপি এখানে এসপি, ঠিক আছে। এই পাশে 10 আছে, 10 থাকলো, এই পাশে 12 আছে, এই পাশে নিচে চলে যাবে, তাই তো। এটা কাটাকুটি করলে কত হবে, 5/6। ভালো করে বোঝো। তাহলে ক্রয় মূল্য ক টাকা, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য ক টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাই লাভ ক টাকা, লাভ ক টাকা, 6 টাকা থেকে 5 টাকা বাদ দিলে ক টাকা, 1 টাকা, তাই তো, 1 টাকা লাভ। তাহলে লাভের হার বলেছে, তাহলে লাভের হার সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর লাভ হয়। ক্রয় মূল্য এত, লাভ এত, তাহলে লাভের হার মানে 100। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 100 টাকায় ক টাকা, 5 দিয়ে কাটলে কত হবে, 20। তাহলে লাভের পার্সেন্টেজ কত, লাভের হার কত, 20%। মনে থাকবে, শতকরা লাভের হার কত, 20%। তাহলে বোঝা গেল কীভাবে করলাম। এটাই আমাদের প্রশ্নটা শুধু পড়তে হবে, প্রশ্ন পড়ে আমরা করবো। বলেছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য, এই যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য সিপি সমান সমান 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান এসপি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাই তো, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়। ধরো একটি চৌবাচ্চায় 5 ঘন্টায় পূর্ণ হয়, এটা পূর্ণ হতে সময় লাগছে কত, ধরো এটা পূর্ণ হতে সময় লাগছে কত, 5 ঘন্টা। এবং চৌবাচ্চাটি যখন ছিদ্র থাকছে তখন পূর্ণ হতে কত সময় লাগছে, 6 ঘন্টা। মোট কত লিটার জল ধরে সেটা আমরা ধরে নিই। মোট ট্যাঙ্কির ক্যাপাসিটি কত, মোট ধরে নেই জল আমাদের ট্যাঙ্কিতে রাখে 30 লিটার। ক লিটার, 30 লিটার। যখন 5 ঘন্টা সময় লাগছে পূর্ণ হতে, তাই 30 লিটার পূর্ণ করতে 5 ঘন্টা সময় লাগে। তাই ঘন্টায় কত করে পূর্ণ হচ্ছে, ঘন্টায় 6 লিটার করে পূর্ণ হচ্ছে, 6 লিটার। যখন এই ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে সময় লাগছে কত, 6 ঘন্টা, 30 লিটার। তাহলে তখন এই ঘন্টায় কত করে পূর্ণ করছে, 5 লিটার। তার মানে এই যে প্রথমে পূর্ণ হচ্ছিল 6 লিটার করে ঘন্টায়, পরে পূর্ণ হচ্ছে 5 লিটার করে ঘন্টা। তার মানে এই 6 লিটার থেকে 5 লিটার যদি বাদ দিই, থাকছে কত, এই 1 লিটার। এই 1 লিটার কী হচ্ছে, 1 লিটার কী হচ্ছে, 1 লিটার খালি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 1 লিটার করে ঘন্টায় কী হচ্ছে, 1 লিটার করে ঘন্টায় কী হচ্ছে, ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। 1 ঘন্টায় কত লিটার খালি হচ্ছে, 1 লিটার। বলেছে পুরো চৌবাচ্চা যদি খালি হতে হয়, তাহলে পুরো চৌবাচ্চাটা কত, 30 লিটার। তাহলে ঘন্টা যদি 1 লিটার করে খালি হয়, তাহলে এর খালি হতে কত সময় লাগবে, 30 ঘন্টা। 1 ঘন্টায় খালি করে 1 লিটার, তাহলে 30 লিটার খালি করতে কত সময় লাগবে, 30 ঘন্টা সময় লাগবে। তাহলে কীভাবে করলাম বোঝা গেল। এটা আমাদের ক্লাস ডেসক্রিপটিভ করা আছে, পরবর্তী দেখো।
সকাল 10টার সময় আর ও এস যথাক্রমে 3 কিমি পার ঘন্টা আর 4 কিমি পার ঘন্টা করে পরস্পরের দিকে এগিয়ে আসে। ভালো করে বোঝো, এদিকে এদিকে দুই বন্ধু বান্ধবী ধরো দেখা করবে, ঠিক আছে, এটা আর এটা এস, দেখা হবে কোথায়, ধরো রানাঘাট দেখাবে, কেউ বগুড়া থেকে যাচ্ছে, কেউ কল্যাণী থেকে আসছে। এর ঘন্টায় গতিবেগ কত, 3 কিমি পার ঘন্টা, এর গতিবেগ কত, 4 কিমি পার ঘন্টা, পরস্পরের দিকে এগিয়ে আসে, ঠিক আছে। সেই জন্য এইভাবে বলেছে যাত্রা শুরু করার কত সময় পরে তাদের মধ্যেকার দূরত্ব, তাদের যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, মানে এই যে ডিস্ট্যান্সটা শুরু করছে, মাঝের থেকে দূরত্ব কত ছিল, প্রথম থেকে ধরো এখান থেকে শুরু করছে এই জায়গার থেকে এই পর্যন্ত, এই যে তাদের মাঝের দূরত্ব এখান থেকে শুরু করেছে ধরো এ, এখান থেকে এই ধরো বি, এই যে মাঝের দূরত্বটা কত কিলোমিটার, 17.5 কিলোমিটার, ঠিক আছে। বলেছে তাহলে কত সময় পরে তাদের পরস্পর মিলিত হবে, মানে 17.5 কিলোমিটার এই ডিস্ট্যান্সটা, এই দূরত্বটা তাদেরকে কত সময় লাগবে যেতে, তাহলে এর গতিবেগ কত, 3 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় যায় 3 কিলোমিটার, এ যায় 4 কিলোমিটার, তাহলে দুজনেই যখন একসাথে এক পরস্পরের দিকে যাচ্ছে তাহলে গতিবেগটা কী হবে, যোগ হবে, তাদের যে দূরত্বের গতিবেগটা কী হবে, যোগ হবে, তার মানে এরা ঘন্টায় কত করে যাবে, 7 করে যাবে, এ যদি 3 যায় 1 ঘন্টায়, এও 1 ঘন্টা কত যাবে, 4 যাবে, এ তো বসে থাকবে না, তাই দুজনেই একসাথে কত যাবে, 7 যাবে, কত যাবে ঘন্টায়, 7 কিমি পার ঘন্টা যাবে, তাই তো, এদের আপেক্ষিক গতিবেগ। টোটাল ডিস্ট্যান্সটা কত, 17.5, তাই 17.5 যদি হয় আর তাদের ডিস্ট্যান্সটা কত, 7 করে এক যাচ্ছে, তাই তো, টোটাল ডিস্ট্যান্স তাই 17.5, তাদের গতিবেগ 7 কিমি পার ঘন্টা, তাহলে এটা যেতে কত সময় লাগবে, এটা কত সময় লাগবে, 7 দুগুণে 14, 2 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে, এটা আমরা মুখে করতে পারছি, কত ঘন্টা সময় লাগবে, 2.5 ঘন্টা সময় লাগবে, তাই তো, 2.5 ঘন্টা সময় লাগবে, তাই তো, 7 দুগুণে 14, পড়ে থাকছে কত, 3.5 মানে কত, হাফ ঘন্টা সময় লাগবে, তাই 2.5 ঘন্টা। এবার ভালো করে বোঝো, সকাল 10টায় বের হয়েছিল, সকাল 10টা যদি হয় মানে কী যাবে, সকাল 10টা মতো এইভাবে লিখি, এএম লিখি, তাই তো, তার সঙ্গে যোগ হবে কত, 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে কত হবে, 12টা 30 মিনিট। এবার দেখো 12টা 30 যখন হয়ে যায় তখন কি হয়, পিএম হয়, এটা কিন্তু এম হবে না, ভালো করে যেন মনে থাকে, 12টা 30 মানে পিএম হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে এটা। পরবর্তী দেখো, কত টাকা সরল সুদ আসলে 5 বছরে এত টাকা, 7 বছরে এত টাকা হবে। দেখো আগের অঙ্কটা কিন্তু আলাদা ছিল, আগে ছিল 2 বছর ও আরও 5 বছর, এখানে বলেছে 5 বছর ও 7 বছর, আরও কিন্তু নেই, আরও মানে কি এক্সট্রা, মনে থাকবে, আরও মানে এক্সট্রা, যখন কেউ ভাত খায় বলে আরও দাও, তার মানে কি এক্সট্রা আরও চাচ্ছে, এভাবে বোঝো। তাহলে দেখো 5 বছরে 520, 5 বছরে কত, 520, 5 বছরে 520, আর 7 বছরে আরও কিন্তু উল্লেখ করা নেই, 7 বছরে কত, 568। তাহলে বোঝো এদের মধ্যে ডিস্টেন্স কত, 5 বছর 7 বছর 2 বছর, এদের মধ্যে কত 8, কত 48 টাকা, 48, তাই তো 48 টাকা, ঠিক আছে। তাহলে 2 বছর যদি 48 টাকা হয়, ভালো করে বোঝো, তাহলে 1 বছরে কত, 1 বছরে সুদ ক টাকা, 48/2 মানে কত, 24 টাকা, তাই তো, 48 কত হবে, 24 টাকা, মনে থাকলে 24 টাকা। তাহলে 1 বছর যদি 24 টাকা সুদ হয়, আমাদের যে কোনো একটা ধরে করবে, 5 বছর করতে পারি, 7 বছর করতে পারি, তাহলে 5 বছরে কত, তাহলে 5 বছরে কত হবে সুদ, 24 গুণ 5, 5 24 গুণ কত, 120 টাকা, তাই তো, 5 24 গুণ 120 টাকা। তাহলে দেখো 5 বছরের সুদ আসল, এটা কিন্তু সুদ আসল কত, 520 টাকা ছিল, এখানে তো আমরা সুদ পেলাম কত, 5 বছরের সুদ পেলাম কত, 120 টাকা, তাই তো, 5 বছরের সুদ পেলাম 120 টাকা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আসল কত টাকা, মুখে করতে হবে, অঙ্ক এত ক্যালকুলেশন লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে এখান থেকে আমাদের আসল ক টাকা, 520 টাকা সুদ আসল, সুদ 120, তাহলে আসল ক টাকা, 400 টাকা, আসল 400 টাকা। আমাদের কী বলেছে, প্রশ্ন কী বলেছে, কত টাকা সরল সুদে, ও আসল বের করতে হবে, তাহলে 400 টাকা, যদি সুদের হার কত, তাহলে একই রকমভাবে বের করতাম, 400, সেই টি মানে কত, 5 বছর, আর মানে কত, নিচে 100 সমান আই মানে কত, আই মানে 120, এখান থেকে 0 0 কেটে দাও, এখান থেকে কাটো, 4 দিয়ে 30, এটা কাটলে কত হবে, 5 6 30, তাহলে আর মানে কত হবে, 6%, ঠিক আছে, এটাতে আমার বের করতে হতে পারে। পরবর্তী প্রশ্ন, 3টি বর্গাকার ক্ষেত্রে যাদের বাহুগুলি 2 সেমি, 3 সেমি ও 6 সেন্টিমিটার। দেখো ভালো করে বোঝো, 3টে ছোটো ছোটো বর্গক্ষেত্র আছে, কত কত, এটা ধরো 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা কত 4 সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, নতুন বর্গক্ষেত্রেও তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে। দেখো এই 3টি বর্গক্ষেত্র ছোটো ছোটো আছে, এগুলো ধরো এগুলো লোহার বল আছে, লোহার এগুলো বর্গক্ষেত্র আছে, এগুলোকে কীভাবে আগুনে গলানোর পর সেটা থেকে একটা বড় মাপের আমাদের কী করা হবে, বর্গক্ষেত্র তৈরি করা হবে, ঠিক আছে। তার মানে এদের যে ক্ষেত্রফল, এদের মধ্যে যেটুকু আছে লোহা, সেটাই তো বড়টার মধ্যে থাকবে, তাহলে এই 3টের সমষ্টিটা আমাদের বের করতে হবে। দেখো এই 3টের ক্ষেত্রফল কত হবে, 2-এর ক্ষেত্রফল কত, 4, 3-এর ক্ষেত্রফল মানে কত, 9, 4 মানে কত, 16, কারণ কি ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার,
আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, তাই তো। ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে এখানে 4 9 16 এটা যোগ করলে কত হচ্ছে, 4 9 16, 16 16 কত 32, তাই তো। ভালো করে দেখো, 4 9 13, 13 আর 16 কত, 4 9, ওইটা 6 আছে, এটা 6, এটা আছে 6, 6 স্কোয়ার মানে কত 36, ঠিক আছে। তাই 36 9 আর 4 যোগ করলে কত হবে 15, 15 আর 4 49। তাহলে টোটাল আমাদের ক্ষেত্রফল কত হলো 49 বর্গ সেমি, তাই তো। এবার বলছি নতুন বর্গক্ষেত্র, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, সেই 49, এই টোটাল যেটা এই তিনটি মিলিয়ে এটা কত হবে 49। এবার এর ক্ষেত্রফল যদি 49 হয়, ক্ষেত্রফল সমান সমান কি বাহু স্কোয়ার, তাই তো। আমাদের ক্ষেত্রফল বলে দিচ্ছি 49, বাহু ধরো জানি না, বাহু ধরো এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কত যদি 49 হয়, তাহলে এক্স মানে কত হবে, এক্স মানে কত হবে 7 হবে তো, কারণ কি 7 স্কোয়ার তো 49, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে 7 হবে। পরবর্তী, কিছু পরিমাণ টাকা সুজয়, সৌরভ ও শ্যামলী ও সুরভির মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়, শ্যামলী সুরভি থেকে 100 টাকা বেশি পায়। দেখো শ্যামলী সুরভি, এটা ভালো করে লেখো, 5 2 4 আর কত 3, এটা কি সুজয়, এটা কি সৌরভ, এটাকে শ্যামলী, এটা কি সুরভি, ঠিক আছে। এটা হচ্ছে সৌরভ। ভালো করে দেখো, বলেছে শ্যামলী সুরভি থেকে 100 টাকা বেশি পায়, শ্যামলী সুরভি থেকে 100 টাকা বেশি পায়। এর দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিট। এই 1 ইউনিটের মান কত টাকা, 100 টাকা। বলেছে সৌরভ তাহলে কত পাবে, সৌরভ কোথায়, এই যে সৌরভ, সৌরভ কত এটা, সৌরভ কত 2, তাহলে 1 ইউনিটের মান যদি 100 টাকা হয়, তাহলে 2 ইউনিটের মান কত হবে 200 টাকা, এটার অঙ্ক 200 টাকা হবে, তাহলে সৌরভ 200 টাকা পাবে। পরবর্তী প্রশ্ন, একটি মিশ্র ধাতুতে জিঙ্ক ও কপার এত অনুপাতে আছে, ওই মিশ্র ধাতু থেকে এত কেজি জিঙ্ক পাওয়া যায়, তবে মিশ্রণটি কত কেজি ছিল। দেখো একটি মিশ্র ধাতু আছে, সেখানে জিঙ্ক আর কপার আছে, জিঙ্ক আর কি আছে কপার, এদের অনুপাত কত 9:11। ভালো করে বোঝো, ওই মিশ্র ধাতু, এটা একটা মিশ্র ধাতু, ধরো এই ধাতুর মধ্যে জিঙ্ক আছে কিছুটা, কপার আছে কিছুটা, ঠিক আছে। এই মিশ্র ধাতু থেকে এত কেজি জিঙ্ক পাওয়া যায়, কত কেজি জিঙ্ক পাওয়া যায় 28.8 কেজি, 28 পয়েন্ট কত 8 কেজি। এই জিঙ্ক কত কেজি পাওয়া যায় 28.8, ওই মিশ্রণটির কত কেজি, মানে এই 9, এটা হচ্ছে জিঙ্ক, এই 9 এটা ধরো 9x, এটা ধরো 11x, এই 9 ইউনিটের মান কত, এটা ধরো 9x, এটা ধরো 11x, 9x যদি জিঙ্ক থেকে কপার থেকে কত 11। এর বলেছে এই 9x এই জিঙ্কের পরিমাণ কত কেজি, এই 9x এর মান কত 28.8 কেজি। আমাদের বলেছে টোটাল মিশ্রণটা কত, এই 9 দুটো যোগ 11, 9 আর 11 যোগ করলে তো মিশ্রণটা হবে কত, মোট মিশ্রণ কত, মোট মিশ্রণ, এগুলো পরীক্ষার সময় কিন্তু লেখার দরকার নেই, আমি যেভাবে লিখছি এত লেখার দরকার নেই। তাই মোট মিশ্রণ কত 9 11 20x, এই 20xটা আমাদের বের করতে হবে। তাহলে 9x এর মান যদি আমাদের 28.8 হয়, তাহলে আমাদের 20x এর মান কত, x কেটে গেল, x কিছুই নয়, পয়েন্ট উপরে তুলে গেল, শূন্য নিচে কত হবে 10 হবে, এই 0 0 কেটে গেল, 9 দ্বিগুণ করলে কত 3 9 27, 18, 9 দুগুণে 18 কত আছে 32, তাহলে আমাদের সঠিক উত্তর হবে মোট মিশ্রণটার পরিমাণ ক কেজি 32 কেজি। বোঝা গেল, মানে এই 9x এর মান বলেছে এটা, তাহলে আমাদের বর্গক্ষেত্রের মোট মিশ্রণ কত 20, 9 আর 11 দুটো মিলিয়ে তো মিশ্রণটা হয়েছে, তাহলে 20 মান কত। পরবর্তী, একটি আয়তকার ক্ষেত্রের, এই যেটা আমাদের বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তো দৈর্ঘ্য, এটা ধরো দৈর্ঘ্য বলেছে কত 4x, 4, প্রস্থ বলেছে কত 3, ধরো এটা x ধরে নাও, তুমি যদি বুঝতে না পারো x ধরে নাও, না হলে মুখে মুখে করা যাবে, ঠিক আছে। এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য এটা প্রস্থ, বলেছে ক্ষেত্রফল 750 বর্গমিটার, ক্ষেত্রফল কত 750 মিটার, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ কত প্রস্থ, দৈর্ঘ্য যদি আমাদের 4x হয়, প্রস্থ কত 3x, তাহলে এই 3 4 কত 12, x গুণ করলে কত 12x স্কোয়ার, এই 12x স্কোয়ারের মান কত 7500, তাহলে x স্কোয়ারের মান কত 7500/12। এখানে বুঝতে হবে এখানে কীভাবে করবো। আমাদের বলেছে চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে, তাহলে বেড়া দেওয়ার সময় কি, বেড়া দেওয়া মানে কি তার 4-5টা আমাদের দৈর্ঘ্য প্রস্থকে বের করে নিতে হবে, বেড়া কোথায় দেয় মানুষ 4-5 দিয়ে দেয়, তাই তো 4-5 দিয়ে বেড়া দেওয়া হয়, বুঝো তো, মানে পাঁচিল যেটা আমার বলা হয়, ঠিক আছে এটা। তাহলে এখানে আমরা যদি কাটাকুটি করি কত হবে, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটলে হবে কত 3 25 75, 2500, এর 2500/4, 2500/4, এটা করলে কত হবে 2500/4 করলে কত হবে, কাটাকুটি করো, 4 ছক 24, থাকছে 1 10, 4 দুগুণে 8, থাকছে 2 20, 4 5 20, 625, তার মানে এক্স স্কোয়ারের মান কত হলো 625। তাহলে এক্স এর মান কত হবে, আমরা জানি এক্স স্কোয়ার মান যদি 625, আমরা জানি সব স্কোয়ার আমাদের মনে থাকা উচিত, তাহলে এক্স এর মান কত হবে 25, তাহলে এক্স এর মান যদি 25 হয়, আমাদের এখানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে কত 100, প্রস্থ কত হবে
প্রস্থ এটা 25 দিয়ে গুণ করলে কত হবে 75, ঠিক আছে। দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেলাম। বলেছে চতুর্দিকে বেড়া দিতে হবে, যখন আমরা জিনিস এটা বেড়া দেওয়া হয়, এটা পেয়েছি 100, এটা হচ্ছে কত 75, তাই বেড়া দেওয়া মানে কি চার পাঁচটা মানে কি, এটা যদি 100 হয় এটাও 100, এটা যদি 75 হয় এটাও 75, তাহলে টোটাল কত হবে 100 100 200 আর 75 150, তাহলে কত হবে টোটাল 2 × 100 প্লাস 75 মানে দৈর্ঘ্য প্লাস 75 মানে কত হলো 2 × 175 মানে কত হলো 3.5। সেটা আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারছি, তাই তো। চারদিকে বেড়া দেওয়া মানে কি চার পাঁচটা, কত মিটার 750 মিটার, 350 মিটার, টোটাল কত মিটার 350 মিটার, বোঝা গেল। তাই 350 মিটার হলো চার পাঁচটা পরিসীমা। বেড়া দেওয়া মানে কি, বেড়া দেওয়া মানে হচ্ছে পরিসীমা, এটা লিখে রাখো, বেড়া দেওয়া মানে কি পরিসীমা, পরিসীমাটা হচ্ছে বেড়া দিতে হয়। এবার বলেছে প্রতি মিটার কত টাকা খরচ হয় 2.5 টাকা, তাহলে 350 মিটার কত খরচ হবে, তাই 350 মিটার 1 মিটার যদি 2 টাকা 2.5 টাকা খরচ হয়, টোটাল খরচ হবে কত টাকা, এটা আমরা গুণ করলে পেয়ে যাবো। এটা আবার কী আছে ক্যালকুলেশন, তাহলে 0 0 কেটে দিচ্ছি, এটা গুণ করলে কত 5 5 25, তাই তো। এবার আমরা 700 800 কত টাকা হবে 875 সম্ভবত, গুণ করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। 35 আর 25 গুণ করি, 5 5 25, 3 5 15 17, 5 2 10, 6, তাহলে কত হচ্ছে 5 7 775, 875 হচ্ছে, তাই তো 875, ঠিক আছে। তাহলে মনে থাকবে, এটা আমাদের কিছুই নয়, একদম সহজ প্রশ্ন আমাদের করতে হবে। কোনো সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা, তাহলে মোট সম্পত্তির পরিমাণ কত, মূল্য কত, দেখো 0.36, এই অংশের মূল্য কত টাকা 1400, এরকম ধরে নাও, যা আছে আছে, কোনো অসুবিধা নেই। আমাদের বলেছে টোটাল অংশ, টোটাল মূল্য কত, মোট অংশ, মোট সম্পত্তি কত, মোট সম্পত্তি 1 অংশ, মোট সম্পত্তি সবসময় কত হয় 1 অংশ, পার্সেন্টেজ বললি কত তো 100%, ঠিক আছে। মোট সম্পত্তি কত 1 অংশ, 1 অংশ মানে বের করতে হবে, তাহলে 0.3 এটার মান যদি এটা হয়, তাহলে 1 এর মান কত হবে, তাহলে 1440 মানে এটার মান কত 0.36, এই 0.36 এর মান যদি এটা হয়, তাহলে 1 এর মান কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট যদি আমরা উঠে যাবো, কত শূন্য যাবে 2টো শূন্য, কিন্তু 2 ঘর আছে, ঠিক আছে। এটা 36 দিয়ে কাটাকুটি করলে কত হবে 4 36 কত, দেখো 4 6 24, 4 হাতে থাকলে 2, এটা আমাদের বুঝতে হবে। 36 গুণ 4 কাটাকুটি করে দেখো 144 হবে, 4 6 24 3 4 12 144, তাই তো। এগুলো আমাদের ক্যালকুলেশন করতে করতে জানবো। তাহলে 4 হবে, আর এখানে কটা শূন্য, দুটো, এখানে দুটো, 4টে শূন্য, 4-এর পর 4টে শূন্য, কোটা আছে এটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে তার 4 মিনিট সময় লাগে, স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিমে তার 5 মিনিট সময় লাগে। বলছে নদীটি 100 মিটার চওড়া হলে তার স্রোতের গতিবেগ কত, দেখো এইভাবে ধরো, এখানে নদী এপার, নদীর এপার, এখানে কি আছে জল আছে, ঠিক আছে, ঠিক আছে। বলছে নদীটি চওড়া কত এত মিটার, ভালো করে বোঝো। যখন স্রোতের অনুকূলে যাবে, স্রোতের অনুকূলে যাওয়া মানে কি দুটোই যোগ হয়, x + y যোগ হয় আমরা জানি, আর প্রতিকূল মানে কি উল্টো দিকে যাবে মানে x - y হবে, তাই তো। এটা আমরা সবাই জানি, স্রোতের অনুকূল আর প্রতিকূল। এবার দেখো কী বলছে, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট, স্থির জলে কারণ স্রোত থাকে না, স্রোত 0, তখন মানে কি, তখন মানে স্থির জল মানে কি, স্থির জল মানে হচ্ছে x মানে নৌকা, তখন নৌকা, তখন কত বলেছে 4 মিনিট সময় লাগে। আর যখন প্রতিকূলে যায় মানে x - y, তখন কত সময় লাগে 5 মিনিট সময় লাগে, এটা 4 মিনিট, এটা 5 মিনিট, তাই তো। আমরা জানি সময়ের অপোজিট কি গতিবেগ, তাহলে ভালো করে বোঝো। এখানে যদি আমরা পাই, এখান থেকে আমরা করে নিই আগে, এটা 4 মিনিট সময় লাগে, এটা 5 মিনিট, দেখো এখানে x মানে কত 4, 4-এর মান বসিয়ে দিই, তাহলে এখানে y সমান সমান 5, এখানে y এর মান পাবো, ঠিক আছে 5 - 4, x - y কত সময় লাগে 5, আমাদের স্থির জল বলেছে x এর মান কত 4, x এর মান যদি 4 মিনিট সময় লাগে, ও এখান থেকে আমাদের এটা পাবো না, এটা আমরা এখান থেকে বের করে নিতে হবে। টোটাল কত 100 মিটার চওড়া, তাহলে 4 মিনিট যদি সময় লাগে, তাহলে কত করে গতিবেগ 100/4 মানে কত 25 মিটার পার মিনিট। এর যদি 5 মিনিট সময় লাগে, এর কত 20 মিটার পার মিনিট, ঠিক আছে। এবার এখান থেকে আমরা বের করব এর সময়, এর গতিবেগ কত ছিল স্থির জলে মানে নৌকার গতিবেগ কত 25 মিটার পার মিনিট, আর এখানে দেখতে পাচ্ছি প্রতিকূলে গতিবেগ কত 20 মিটার পার মিনিট। তাহলে এখান থেকে আমরা যদি পাই কত পাবো, এখান থেকে আমরা x মানে দেখো পরিষ্কার লিখে নাও, x - y, x এর মান কত পেলাম 25, y এর মান কত, x - y কত পেলাম 20, তাই তো, x - y 20, তাহলে y এর মানটা কত আমরা সেটা বের করবো। তাহলে এখানে আমরা যদি 25-এর মান 25 - y = 20, -y সমান এ পাশে 25 আছে মাইনাস হয়ে যাবে 25 + 20, এখানে -y এগুলো মুখে মুখে করতে হবে, 5 হবে, তাহলে y এর মান কত হবে 5 মিটার পার মিনিট, 5 মিটার পার মিনিট, ঠিক আছে। সব কিন্তু মিটার পার মিনিট, এই মিনিটে হচ্ছে। তাহলে দেখো y এর মান পেয়ে গেলাম, এটা বলেছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ, স্রোত মানে কি y,
এক্স মানে নৌকা, তাহলে স্রোতের বেগ কত? দেখো এই 5 মিটার পার মিনিট যদি হয়, আমাদের ঘন্টায় যদি বের করতে বলে ঘন্টায় কত, তাই ঘন্টায় করতে গেলে কী করবো? ঘন্টায় করতে গেলে কী করতে হবে? 60 দ্বিগুণ করতে হবে, তাই তো? ঘন্টায় করতে গেলে কী হবে? 60 দ্বিগুণ, তাই 60 দ্বিগুণ করলে কত হবে? কারণ 1 মিটারে মিনিটে কত? 5 মিটার, তাহলে ঘন্টায় মানে 60 মিনিট, তাই তো? 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 60 দ্বিগুণ করলে কত হবে? 300, তাই তো? 300, তাহলে 300 মিটার পার ঘন্টা, 300 মিটার পার ঘন্টা, মানে 1 মিনিটে যদি যাই 5 মিটার, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 গুণ 5 300 মিটার যাবে, তাহলে ঘন্টায় গতিবেগ কত হবে? 300 মিটার পার ঘন্টা। ঠিক আছে, খুব ভালো কিন্তু প্রশ্নটা ছিল, একটু বুঝতে হবে। পরবর্তী দেখো, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, দুধ আর জলের অনুপাত কত বলেছে? 3:2। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত কত হবে? 9:11। কত হবে? 9:11। কী মেশালে বলেছে? ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, জল মেশানো হবে, জল মেশানো হবে, কী মেশানো হবে? শুধুমাত্র জল মেশানো হবে, কেবলমাত্র জল মেশানো হবে, কিন্তু এই দুধ কী থাকবে? এটার পরিমাণ সেম থাকবে। দেখো ভালো করে দেখো, আগে ছিল কত? 3, এখন কত হয়ে গেলো? 9, বেড়ে গেল। এটা তো সম্ভব নয়, এই দুটো তো সেম থাকবে, কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না, সমান থাকবে, এটা কোনো সমান থাকবে, নো চেঞ্জ। কারণ কী বলেছি? শুধুমাত্র কী মেশাবে? শুধুমাত্র আমাদের বলেছি শুধুমাত্র জল মেশানো হবে, তাহলে জল মেশালে এটা তো একই থাকবে, তাহলে এটাকে আমাদের কি এক রাখতে হবে, সেম রাখতে হবে, এই দুটো পরিমাণকে আমাদের কী করতে হবে? সেম রাখতে হবে। তাহলে এটা যদি 3 আছে, এটাকে 9 আছে, তাহলে এটাকে 9 করতে হবে। ঠিক আছে, কারণ 9কে তার 3 করা সম্ভব নয়, তাহলে এটাকে যদি আমি 9 করি, কত দ্বিগুণ করবো? 3 দ্বিগুণ করবো। এটাকে 9 রাখতে 1 দ্বিগুণ করলেই হবে, 9কে 9। তাহলে ভালো করে দেখো কত হবে এখন? 3 3কে 9, 3 দুগুণে কত হবে? 6, 9কে 9, 11কে 11। ভালো করে বোঝো, যেটা আমাদের প্রশ্ন বলবে সেটাই করবো। আমাদের বলেছে শুধু জল মেশাবে, সেজন্য কি দুধের পরিমাণটা সেম থাকবে। এটা দেখো এখন সমান হয়ে গেল, সমান হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 6 থেকে 11 কত বাড়ছে? 5 ইউনিট বাড়ছে, 5 ইউনিট বাড়ছে, আর 5 ইউনিট মানে কত বলেছে? ঠিক আছে, 5 ইউনিট আমাদের বাড়ছে। বলেছে মোট মিশ্রণটা কত? মোট মিশ্রণটা 45, মোট মিশ্রণটা কত? 45 লিটার। মোট মিশ্রণ দেখো ভালো করে, প্রথমেই মোট মিশ্রণ কত ছিল? 9 আর 6, এই টোটাল মিশ্রণটা 9 আর 6, ধরো 9x আর 6x, টোটাল মিশ্রণ কত? 15x। এই 15x এর মান কত লিটার? 15x এর মান 45 লিটার। ঠিক আছে, তাহলে x এর মান কত লিটার? 45/15 মানে কত? 3 5 3, তাই তো? 3 লিটার। তাই দেখো x এর মান যদি 3 লিটার হয়, বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশাতে হবে? জল মেশাতে হবে ক লিটার? 5x। জল মেশাতে হবে কত? এটা ছিল 6, এটা কত? এখন 11, তাই তো? তাহলে 6 থেকে 11 কত বাড়ছে? 5। এই 5x এর মান আমাদের বের করতে হবে। তাই x এর মান যদি 3 হয়, 5x এর মান কত হবে? 3 গুণ 5 মানে কত হবে? 3 গুণ 5 মানে কত হবে? 15 লিটার। তাহলে আমাদের মিশ্রণে কত লিটার জল মেশাতে হবে? জল মেশাতে হবে কত লিটার? 15 লিটার। মনে থাকবে, খুব সহজ। পরবর্তী দেখো, কোনো একটি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 10 ওভারের গড় রান কত? 32। প্রথম 10 ওভারের গড় রান, 10 ওভারের গড় রান কত? এই 10 ওভারের গড় রান 3.2, এটা গড় রান। তাহলে মোট কত? মোট রান কত? প্রথম ধরো 10 ওভারে তোমার রান হয়েছে কত? 3 করে, তাই মোট কত হবে? 30 হবে। এখানেও তেমন, মোট প্রথম 10 ওভারে রান হয়েছে 3.2, তাহলে মোট কত? 3.2 গুণ 10, তাহলে গুণ করলে কত হচ্ছে? 32 রান। বলেছে 282 রানের টার্গেট পৌঁছাতে হলে পরবর্তী 40 ওভারে কত রান করতে হবে? দেখো টোটাল আমাদের রান করতে হবে কত? 282, তার মধ্যে আমাদের 32 রান 10 ওভারে হয়ে গেছে, তাহলে বাকি আছে কত রান? বাকি আছে আমাদের 250 রান। এই বাকি 250 রান কভারে করতে হবে? 40 ওভারে করতে হবে, তাই তো? তাহলে 40 ওভারে গড়ে কত করতে হবে? তাহলে গড়ে কত করতে হবে? এটাকে 40 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, কত হবে? 4 ছক 24, 6.25 হবে, 6.25, 4 ছক 24 থাকবে 1, তাই তো? থাকবে কত? 1। ভালো করে দেখো, 25কে আমরা কত করছি? 25 ভাগ 4, 4 ছক 24, 4 ছক কত? 24, পড়ে থাকবে 1, পয়েন্ট দিয়ে 0, 10, 4 দুগুণে 8, পড়ে থাকবে কত? 2, পয়েন্ট দিয়ে 20, 4 5 20, 6.25। বোঝা গেল 6.25 কেন হলো? এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে প্রথম 10 ওভারের মোট রান 32, বাকি আছে কত? আমাদের করতে হবে 282, তাহলে পড়ে আছে 250, এটা কত ওভারে? 40 ওভারে করতে হবে, তাহলে গড়ে কত করতে হবে? পরবর্তী, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়, ক ঘন্টায়? 1 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ফিরে আসে কত? 1.5 ঘন্টায়। তাহলে স্রোতের গতিবেগ এত হলে এটা করতে হবে x + y, এটা হচ্ছে কি? স্রোতের অনুকূল, x - y কি? স্রোতের প্রতিকূল। এই সময় কত? সময় দেখো, সময় কত? সময় কত লাগছে? এটা সময় লাগছে কত? 1 ঘন্টা, আর ফিরে আসতে সময় লাগছে কত? 1.5 ঘন্টা। তাহলে এই দেখো, স্রোতের গতি, সময়ের অপোজিট কি? গতিবেগ।
আমাদের বের করতে হবে কি গতিবেগ, গতিবেগ নৌকার গতিবেগ করতে হবে। সময়ের অপোজিট কি গতিবেগ, তার মানে এক্স প্লাস ওয়াই গতিবেগ কত ছিল 1.5, এর গতিবেগ কত ছিল এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা ধরো গতিবেগ, এটা হচ্ছে এত কিমি পার ঘন্টা, এটা এত কিমি পার ঘন্টা। সবসময় কি হয়, সময়ের অপোজিট কি গতিবেগ। ধরো তুমি এখান থেকে কলকাতা যাবে, কলকাতা যাচ্ছ, তোমার সময় লাগছে 2 ঘন্টা, ধরো 2 ঘন্টা তোমার সময় লাগছে। কেউ এখান থেকে কলকাতা যাবে ধরো 100 কিলোমিটার ডিস্টেন্স, এটা 100 কিলোমিটার ডিস্টেন্স, কারো লাগছে 5 ঘন্টা। তাহলে কার গতিবেগ বেশি, যার সময় কম লাগছে তার গতিবেগ বেশি, তাই তো। সবসময় অপোজিট, সময়ের অপোজিট গতিবেগ। এবার বলেছে কি আমাদের এখান থেকে আমরা পেয়ে যাবো, তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই কত 1.5, এক্স মাইনাস ওয়াই কত 1, এটা। তাহলে আমাদের এখান থেকে সেই আমরা জানি বেসিক নিয়ম, এক্স প্লাস ওয়াই মানে কত 1.5, এক্স মাইনাস ওয়াই কত গতিবেগ আমরা কত পেলাম 1.0 মানে 1 করে। এখান থেকে ওয়াই কেটে দিলাম, তাহলে 2x সমান কত হলো 2.5, তাহলে x সমান কত হলো 2.5/2 মানে কত হবে 1.25, তাই তো। এই 1.25, তাই তো, পরিষ্কার হলো 1.25। এবার দেখো এক্স এর মান যদি 1.25 হয় তাহলে ওয়াই এর মান কত হবে, দেখো এক্স প্লাস ওয়াই কত আছে, এক্স প্লাস ওয়াই আছে 1.5, এক্স এর মান যদি 1.25 হয় তাহলে ওয়াই কত হবে, ওয়াই হবে 2.25, তাই তো। বলেছে আমাদের কি স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে কি বলেছে প্রশ্ন দেখো, বলেছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার ঘন্টা, স্রোত মানে কত ওয়াই, এই স্রোতের গতিবেগ ওয়াই মানে কত 0.25, এই 0.25 মানে কত কিলোমিটার 3 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের বের করতে হবে নৌকার গতিবেগ, নৌকা স্থির জলে নৌকা মানে কি এক্স মানে কত 1.25, ঠিক আছে 1.25, তাহলে 1.25 মান কত, দেখো 0.25 এর মান যদি 3 হয় তাহলে 1.25 এর মান কত হবে, 0.2 ঠিক গেল, 5 দিয়ে কাটলে কত হবে 5 5 25, 3 5 কত হবে 15, এটা আমাদের বুঝতে হবে 15 কিমি পার ঘন্টা। এটা তুমি মুখে মুখে অন্যভাবে করা যায়, ঠিক আছে, তুমি এইভাবে করবা সবচেয়ে সহজ। পরবর্তী প্রশ্ন, কোনো একটি এলাকায় জনসংখ্যা 1 দশকে মানে 1 বছর, 1 দশক মানে কত 10 বছর, এটা বুঝতে হবে 1 দশক মানে কত 10 বছর। এই এত থেকে 175 থেকে 262 এটা হয়েছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত, এখানে কিন্তু সহজভাবে হয়ে যাচ্ছে। দেখো প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত, এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে জনসংখ্যা ছিল কত 175, বেড়ে কত হলো এত, তাহলে দেখো 262500 হয়েছে। প্রথমে ছিল কত 175, এটা কাটাকুটি করলে কত হচ্ছে 2 থাকলে 12, ঠিক আছে 7 8 8, তার মানে কত হচ্ছে 87500, মানে আমাদের বৃদ্ধি পাচ্ছে কত, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কতর ওপর বৃদ্ধি পাচ্ছে, এটা ছিল প্রথমের ওপর। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কত সময় লাগবে, সে আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সরল সুদের হারে যদি কম করি কত হবে, ভালো করে দেখো এখানে আমাদের টোটাল ধরো আয় কত, আয় মানে হচ্ছে 87500, এখানে আমাদের পি মানে কত, পি মানে এটা, টি মানে টাইম কত 10 বছর, আর মানে আমাদের পার্সেন্টেজটা বের করতে হবে নিশ্চয়ই 100, তাহলে এটা আমাদের হয়ে গেল পি মানে কত 17500, 10 বছর, আর এর মান বের করতে হবে নিচে কত 100। এগুলো কাটাকাটি নিজে করতে হবে, এই দুটো শূন্য এখানে আমাদের কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কত, আর এর মান পড়ে থাকবে কত 875/175, এটা যদি আমরা কাটাকুটি কত হবে, ঠিক আছে, এটা ভালো করে কাটাকুটি করো, আমাদের কত হবে 5 হবে, তাহলে আর এর মান হবে কত 5। ক্যালকুলেশন নিজে করতে হবে। দেখো যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 35 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ভালো করে বোঝো, মোট আমাদের আছে কজন 8 জন, এখানে 2 জন মহিলা 2 জন পুরুষ আছে, 2 জন পুরুষ কি হচ্ছে চলে যাবে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, পুরুষ দুটো চলে যাচ্ছে, পরবর্তীতে কে আসছে 2 জন মহিলা আসছে, 2 জন মহিলা আসছে, সেই কিন্তু লোক কিন্তু আমাদের 8 জনই থাকছে, ঠিক আছে। কি বলছে, যার ফলে 2 বছর করে বেড়ে যাচ্ছে, কজনের বয়স 2 বছর করে বেড়ে যাচ্ছে, ওই 8 জনের বয়স 2 বছর করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে ওই 2 জন মহিলা যারা আছে তাদের গড় বয়স কত দেবো, এটা যদি আমি বেসিকভাবে করি কি করবো, 8 জনের একটা মহিলাতে, ঠিক আছে 8 জন আছে, ঠিক আছে 8 জন আছে, ভালো করে বোঝো 8 জনের একটি কমিটি 35 বছর ও 35 বছর, এই 2 জন আমাদের চলে যাচ্ছে, 35 আর 45 আমাদের 2 জন ছিল, 2টো পুরুষ তারা চলে যাচ্ছে, তাদের মোট বয়স কত 80 বছর, 80 বছর, এই 2 জন চলে যাচ্ছে, পরবর্তীতে 2 জন আসছে, ঠিক আছে। সেই 2 জন আসার পরে 2 জন 2 বছর করে গড় বাড়ছে, 2 বছর করে গড় বেড়ে যাচ্ছে, কজনের বাড়ছে 8 জনের, তাহলে 8 জনের কত বাড়ছে 16 বছর বেড়ে যাচ্ছে, মানে কি যে 2 জন আসছে তাদের বয়স কি এই যেটা ছিল আগে যে গড় ছিল সেই গড় তো আছে, তার সাথে 16 বছর এক্সট্রা যোগ হচ্ছে, মানে কি সেই 2 জন এই যে 2 জন চলে গেল 80 বছর, তাদের বয়স 80 তো আছেই, প্লাস কত আছে এক্সট্রা কত আছে, তাদের বছর এক্সট্রা কত যোগ হয়েছে, তাদের এক্সট্রা 16 যোগ হয়েছে। কারণ কি সবার বয়স 2 বছর করে যদি বেড়ে যায় 8 জনে, তাই 16 বছর বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে, ওই নতুন 2 জন আসার জন্য বাড়ছে,
তাই নতুন দুজনের 16 বছর বাড়া মানে নতুন দুজনের বয়স কত বছর? 96 বছর। তাই দুজনের বয়স যদি 96 হয়, তাহলে একজনের বলেছে দুজনের মহিলার গড় বয়স, গড় মানে কত হবে? 48 বছর হবে। বুঝে গেল? যদি আমরা প্রশ্ন একটুখানি বুঝতে পারি, কিছু নাই, ঠিক আছে? এইভাবে আমাদের করতে হবে। প্রথম 8 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত 51 ও 9 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নম্বর 68। দেখো প্রথম 8 জন, এই 8 জনের গড় কত? 51। পরবর্তী অন্য 9 জনের গড় কত? 68। বলছে 17 জন ছাত্রছাত্রীর গড় প্রাপ্ত নম্বর, তাহলে গড় করতে হলে কি করবো? যোগ করে দিতে হবে। তাই 8 জনের গড় কত? 8 জন 8 আর 9 17, 17 জনের মোট কত? এই দেখো 8 জনের যদি 51 হয়, তাহলে মোট কত হবে? মোট কত হবে? 408। 9 জনের যদি গড় 68 হয়, তাহলে মোট কত হবে? 9 8 9 72, 2 হাতে 7, 6 9 54, 54 সাথে 61। তাহলে এদের মোট কত হলো? এটা যোগ করলে কত হবে? কত হবে? 1020। তাহলে 17 জনের যদি 1020 হয়, ভালো করে দেখো কোনো জায়গায় 1020, তাই তো? 5 8 40, 9 6 9 54, 54 540 আর 8 9 72, 2 7 4 11 600, 612। তাহলে 612 1020, তাহলে 1020 বছর হচ্ছে 17 জনের। তাহলে কত হবে? এটা গুণ করলে কত হবে? 17 6 17 কত? 60 করে হবে, তাই তো? গড় কত হবে? 60 করে হবে, ঠিক আছে? তাহলে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করেন। একজন 4 কিমি/ঘন্টা বেগে, অন্যজন 3 কিমি/ঘন্টা বেগে। প্রথম জনের সময় পরের জনের থেকে 30 মিনিট কম লাগে। ভালো করে বোঝো, প্রথম জন দ্বিতীয় জন, ধরো এ লোক বি লোক, এর গতিবেগ কত? 4 কিমি/ঘন্টা। বি লোকের গতিবেগ কত? 3 কিমি/ঘন্টা। আমরা জানি গতিবেগের অপোজিট কি হয়? সময়। গতিবেগের অপোজিট কি? সময়। তাহলে এর সময় কত লাগবে? এর যদি গতিবেগ এটা হয়, এর সময় লাগবে ধরো 3 ঘন্টা, এর সময় লাগবে কত? 4 ঘন্টা, ঠিক আছে? তাই দেখো বলেছে প্রথম জনের সময় পরের জনের থেকে 30 মিনিট কম লাগে। তাহলে প্রথম জনে দেখো এখানে কত লাগছে? 1 ইউনিট। এর যদি 3 লাগে, এর লাগছে কত? 4। তাহলে কত কম সময় লাগছে? 1। এই 1 ইউনিটের মান কত? 30 মিনিট। 1 ইউনিটের মান কত বলেছে? 30 মিনিট। তাহলে আমাদের বের করতে বলেছে কি? দূরত্বটা কত ছিল? যে কোনো একটা ধরবে, 3টা এই 4টা ধরে নিতে পারি, 4 ধরলে সহজ হবে। তাই 1 ইউনিটের মান যদি 30 মিনিট হয়, তাহলে 4 ইউনিটের মান কত? 30 গুণ 4, তার মানে কত হবে? এখানে কিন্তু মিনিট আছে। 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা, এটা বুঝতে হবে। 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাই তো? হাফ ঘন্টা। এখানে 4 মানে কত হবে? তাহলে এটা হাফ গুণ 4, তাহলে কত হবে? 2 ঘন্টা। এটা ভালো করে বোঝো। 1 ইউনিটের মান 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা। তাহলে 4 ইউনিটের মান কত হবে? 2 ঘন্টা হবে। বুঝতে পারছো তো? এটা মুখোমুখি করা যায়। তাহলে দূরত্ব কত ছিল? দূরত্ব মানে কি? দূরত্ব মানে কি? দূরত্ব মানে গতিবেগ গুণ কি? সময়। তাহলে গতিবেগ কত ছিল? প্রথমে গতিবেগ কত ছিল বলেছে? এই যে এই বি ধরে আমরা করেছি 4 ইউনিট কার বির মান, তাহলে বি ধরে করেছি। বি এর কত ছিল? বি এর গতিবেগ 3 কিমি/ঘন্টা, তাই তো? 3 কিমি/ঘন্টা। সময় কত লাগছে? 2 ঘন্টা। সময় লাগছে 2 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 3 2 মানে 6 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 6 কিলোমিটার।